নমস্কার, সকলকে স্বাগত জানাই বাস্তবে আড়ালের সম্পূর্ণ একটা নতুন অধ্যায়। আগের এপিসোডে বলেছিলাম যে এরপর থেকে তোমাদের জন্য রোমহর্ষক কিছু ভৌতিক গল্প আসতে চলেছে। আজ H.G. ওয়েলসের লেখা ভৌতিক গল্প লাল ঘর, দ্য রেড রুম, অনুবাদনে সুবোধ রঞ্জন বসু। শুরু হচ্ছে লাল ঘর। মদের গ্লাস হাতে আগুনের ধারে বসে আমি বললাম, আমি জোর গলায় তোমাকে বলতে পারি, আমার সামনে কোনো ভূত সশরীরে না এলে আমি ভয় পাবো না। এই বলে আমি উঠে দাঁড়ালাম। শীর্ণ দেহ বৃদ্ধ লোকটি বলল, সে তোমার যেটা ইচ্ছা হয় তুমি বলতেই পারো। আমি বললাম, আমার বয়স হলো 28 বছর, আর এই 28 বছরের মধ্যে আমি কখনোই ভূত দেখিনি। এক বৃদ্ধা আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসেছিল। বিস্ফারিত হয়ে তার ম্লান চোখ দুটো আগুনের দিকে তাকিয়েছিল। সে বলল, তোমার বয়স 28 বছর হলেও কিন্তু এই ধরনের বাড়ি কখনো কোথাও দেখোনি তুমি। এখনো অনেক কিছু দেখার আছে। আমার সন্দেহ হচ্ছিল বুড়ো বুড়িরাই মানুষের মনে এক অতি প্রাকৃত অলৌকিক ভয় ঢুকিয়ে দেয়। আমি শূন্য গ্লাসটা টেবিলের ওপর রেখে ঘরের চারিদিকে তাকালাম। তারপর সেকালের বড় পুরনো আমলের আয়নায় আমার প্রতিফলন দেখতে লাগলাম। এক অস্বাভাবিক সংকল্পের দৃঢ়তায় আমার দেহটা কেমন যেন শক্ত দেখাচ্ছিল। আমি বললাম, ঠিক আছে, আজ রাতে যদি কিছু দেখি তাহলে জ্ঞান বাড়বে। আমি সংস্কারমুক্ত খোলা মন নিয়ে এ ব্যাপারে পরীক্ষা করতেই এসেছি। বৃদ্ধ আবার আগের মতো বলল, তোমার যা খুশি। বাইরে বারান্দায় কার পায়ের শব্দ আর ছড়ি ঠোকার আওয়াজ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে আর একজন বুড়ো লোক ঘরে ঢুকল। এই লোকটি প্রথম লোকটির থেকে আরও বৃদ্ধ এবং লোল চর্ম। সে একটি লাঠির ওপর ভর দিয়ে হাঁটছিল। ঘরে ঢুকেই একটা ইজি চেয়ারের ওপর সে বসে পড়ল। বসেই কাশতে শুরু করল। প্রথম লোকটি আগন্তুকের পানে অসন্তোষের সঙ্গে তাকালো। বৃদ্ধা আগন্তুকের পানে একবারও তাকালো না, আগের মতোই আগুনের দিকে তাকিয়ে রইল। কাশি থামলে আগন্তুক বলল, তুমি নিজে থেকেই এটা বেছে নিয়েছ? আমি বললাম, হ্যাঁ, আমি নিজে থেকেই এটা বেছে নিয়েছি। আগন্তুকের চোখে একটা কাপড়ের ঢাকনা ছিল। সেটা সরিয়ে আমাকে দেখতে গেলে আমি দেখলাম তার চোখ দুটো ছোট অথচ উজ্জ্বল। সে আবার কাঁদতে লাগল। তখন প্রথম বৃদ্ধটি তাকে এক গ্লাস মদ দিয়ে বলল, এটা পান করো। আগন্তুক বৃদ্ধ যখন গ্লাসে মদ ঢালছিল তখন তার ছায়াটাকে খুব বড় দেখাচ্ছিল দেওয়ালের ওপরে। সেই ছায়াটা যেন উপহাস করছিল তার শীর্ণ দেহটাকে। আমার মনে হচ্ছিল মানুষ বুড়ো হলেই তার মানবিক গুণগুলো দিনে দিনে ঝরে যায় তার মধ্যে থেকে। এই তিনজন বৃদ্ধের উপস্থিতিতে অস্বস্তি বোধ করতে লাগলাম আমি। তার শীর্ণ দেহের নীরবতা, নুজ্জতা আর তাদের কুটিল মনের বিচ্ছিন্নতাবোধ অস্বস্তিতে ভরে তুলেছিল আমার সম্পূর্ণ মনটাকে। আমি বললাম, তোমার এই ভুতুরে ঘরটাতে যদি আমাকে কোনো ভূত দেখাতে পারো তাহলে আমি খুশি হব, নিজেকে ধন্য মনে করব। কাঁদতে কাঁদতে আগন্তুক বৃদ্ধ হঠাৎ আমার মুখপানে তাকালো, কিন্তু কেউ আমার কথার উত্তর দিল না। আমি আবার প্রথম বৃদ্ধকে বললাম, আমাকে কিছু দেখাতে আর আপনাকে কিছু করতে হবে না। প্রথম বৃদ্ধ আমার কথায় উত্তরে বলল, ঘরের বাইরে দরজার কাছে একটা বাতি আছে। তুমি যদি তাই নিয়ে বারান্দা দিয়ে লাল ঘরটায় আজ রাতে চলে যাও তাহলে দেখতে পাবে। বৃদ্ধা বলল,
হ্যাঁ, বিশেষ করে আজকের রাতেই। একা যাবে? আমি বললাম, খুব ভালো কথা, কোন দিকে যাব? তুমি বাইরের বারান্দায় গিয়ে একটু গেলেই একটা দরজা পাবে। সেই দরজা দিয়ে ভিতরে ঢুকে একটা ঘোরানো সিঁড়ি পাবে। সেই সিঁড়ি বেয়ে কিছুটা উঠলেই সেখানে একটা চাতাল আছে। সেই চাতালের বাঁদিকে আর একটা দরজা পাবে তুমি। সেই দরজা দিয়ে ঢুকলে এক টানা বারান্দা আছে। সেই বারান্দার শেষ প্রান্তে আছে ওই ওই লাল ঘর। আমি বললাম, ঠিক আছে। দ্বিতীয় বৃদ্ধ বলল, তুমি কি সত্যিই যাচ্ছ? আমি বললাম, এই জন্যই তো এখানে এসেছি আমি। এই বলে আমি দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার কাছ থেকে একবার পিছনে ফিরে তাকিয়ে দেখলাম ওরা তিনজন, অর্থাৎ বৃদ্ধা, বৃদ্ধ ও আর একজন বৃদ্ধ আগুনের কাছে এক জায়গায় ঘন হয়ে বসে আমার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দরজা খুলে তাদের শুভ রাত্রি জানিয়ে বেরিয়ে পড়লাম। জ্বলন্ত বাতিটা হাতে তুলে নিয়ে হিমশীতল অন্ধকার বারান্দা পার হয়ে সিঁড়ি বেয়ে চাতালে গিয়ে আবার একটা দরজা পার হয়ে সেই টানা বারান্দায় গিয়ে পড়লাম। এই বাড়িটা ছিল একজন লর্ডের। তিনি তিনজন বৃদ্ধের হাতে এই পুরনো আমলের বাড়িটার দেখাশোনার ভার দিয়ে যান। এই বিরাট বাড়িটার গঠন, আসবাবপত্র, সাজসজ্জা সবই পুরনো আমলের এবং কেমন যেন ভুতুড়ে ভাব বিরাজ করছে এই বাড়ির সর্বত্র। আমি যখন বাতি হাতে যাচ্ছিলাম তখন আমার ছায়া কাঁপছিল। অবশেষে আমি সেই লাল ঘরে গিয়ে দরজা বন্ধ করে বাতিটা জ্বেলে ঘরখানার চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। আমার মনে পড়ল, এই লোরেন প্রাসাদের লাল ঘরেই অতীতে একদিন এক ডিউক যুবক মারা যান অল্প বয়সে। এই প্রাসাদের প্রচলিত ভৌতিক কুসংস্কারকে সাহস করে জয় করতে গিয়েই মৃত্যুবরণ করতে হয় তাকে। আসলে তার মূর্ছার রোগ ছিল, কিন্তু এই রোগের ফলে তার মৃত্যু হলেও কুসংস্কার আচ্ছন্ন লোকেরা বলতে থাকে ভৌতিক ক্রিয়ায় তার নাকি মৃত্যু হয়েছে। এই ঘরে আরও এক মহিলার মৃত্যু ঘটে। আসলে তার স্বামী ঠাট্টা করে তাকে ভয় দেখাতে গেলে মহিলার মৃত্যু হয়। এইভাবে এই লাল ঘরকে ঘিরে দিনে দিনে কত রূপকথার সৃষ্টি হয়েছে এবং তা ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। আমার মনে হয় যুগ যুগ ধরে সঞ্চিত কত রহস্যের এক বিশাল সমুদ্র স্তব হয়ে আছে এই ঘরখানার। আর আমার হাতের এই জ্বলন্ত বাতির আলোকবৃত্তটুকু সেই সমুদ্রের মাঝে সামান্য এক দ্বীপ মাত্র। আমি ঘরটাকে খুঁটিয়ে দেখার জন্য 7টা বাতি জ্বেলে দিলাম। তারপর দরজা খুলে বাইরে এসে বারান্দায় আবার নিজের হাতে রাখা আরও 10টা বাতি নিয়ে সেগুলোও জ্বেলে দিলাম। মোট 17টা বাতি আমি ঘরের জানালাগুলোর কোণে কোণে ও বিভিন্ন জায়গায় রেখে দিলাম। একটা জানালা খুলে দেখলাম সারা আকাশ জুড়ে ছড়িয়ে আছে চাঁদের আলো। আমার কেবলই মনে হচ্ছিল চুপি সারে নিঃশব্দে পদসঞ্চারে কে যেন আসছে। সময় কাটাবার জন্য আমি আপন মনে কবিতা আবৃত্তি করলাম। নিজের সঙ্গে নিজেই কথা বলতে লাগলাম, কিন্তু সেই সব কথার প্রতিধ্বনি অদ্ভুত শোনাতে লাগলো আমারই কানে। মাঝরাতের পর এক কোণে রাখা একটা বাতি নিভে গেল। একটা কালো ছায়া ঘন হয়ে উঠল তার জায়গায়, কিন্তু আমি বাতিটা নিভে যাওয়া দেখিনি। কোণে অন্ধকার জমে উঠতে আমার মনে হলো কে যেন এসে বসেছে সেখানে। দেশলাই নিয়ে গিয়ে নিভে যাওয়া বাতিটা আবার জ্বালালাম। এদিকে টেবিলের ওপর রাখা 2টো বাতিও নিভে গেল। টেবিলের ওপরে রাখা একটা বাতি আবার জ্বালাতেই আয়নার তলায় রাখা একটা বাতি নিভে গেল। মনে হলো কে যেন বাতিটা নিভিয়ে তার পোলতেটাকে আঙুল দিয়ে টিপে ধরে আছে, যার জন্য
বাতিটা নিভে যাবার পরও কোনো ধোঁয়া বার হচ্ছে না বা বাতির মুখে কোনো ময়লা দেখা যাচ্ছে না। এবার খাটের কাছে যে বাতি জ্বলছিল সেটাও অদ্ভুতভাবে নিভে গেল। ক্রমশ আমার অবস্থাটা শোচনীয় হয়ে উঠতে লাগলো। একটা নিভানো বাতি জ্বালতে না জ্বালতেই অপর একটা দুটো বাতি কিভাবে যেন নিভে যেতে লাগলো। সারা ঘরময় ছোটাছুটি করে বেড়াতে লাগলাম আমি। এইভাবে সামান্য একটা বাতির আলো দিয়ে ছায়া আর অন্ধকারের সঙ্গে এক আশ্চর্য অর্থহীন সংগ্রামে মেতে উঠলাম আমি তখন। যে ছায়া অন্ধকারকে আমি ভয়ে ভয়ে দূরে ঠেলে সরিয়ে দিতে চাইছিলাম, সেই ছায়া আর অন্ধকার জোর করে আমার ঘাড় ও বুকের ওপর চেপে বসার জন্য ছুটে আসছিল চারিদিক হতে। অবশেষে শেষ বাতিটাও নিভে গেল। আমার হাত কাঁপতে লাগলো। আমি আর দেশলাই জ্বালাতে পারলাম না। বারান্দায় চাঁদের আলো আছে। মনে পড়ে যাওয়ায় এই ঘর থেকে পালানোর জন্য দরজার কাছে ছুটে যেতে চাইলাম। অন্ধকারে কিছু দেখতে না পাওয়ায় খাটে ধাক্কা লেগে পড়ে গেলাম। উঠে যেদিকেই যাবার চেষ্টা করলাম সেদিকেই কোনো না কোনো ভারী আসবাবপত্রে ধাক্কা খেতে লাগলাম। দেখতে দেখতে শেষ স্মৃতিবোধটুকু চলে গেল আমার মন থেকে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দরজা খুঁজে পেলাম না কিছুতেই। তারপর আর কিচ্ছু মনে নেই আমার। দিনের আলোয় চোখ মেলে চাইলাম আমি। আমার মাথায় তখন ব্যান্ডেজ বাঁধা দেখলাম। শীর্ণ হাড়ওয়ালা সেই প্রথম বৃদ্ধটি আমার মুখ পানে তাকিয়ে বসে আছে আমারই পাশে। কি ঘটেছে, কেন আমার এই অবস্থা, তা কিছুই মনে পড়ল না। সেই বৃদ্ধা আমায় নিজে এক গ্লাস জল গড়িয়ে দিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি আমি কোথায়? মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছিল তখন। বৃদ্ধা বলল, সকালবেলায় আমরা তোমার লাল ঘরে গিয়ে দেখতে পাই তোমার মাথায় মুখে রক্ত লেগেছিল অনেক। আমি এবার ধীরে ধীরে স্মৃতিশক্তি ফিরে পেলাম। গত রাত্রির সব ঘটনার কথা মনে পড়ল আমার একে একে। একজন বৃদ্ধ তখন বলল আমাকে, তাহলে তুমি এবার বিশ্বাস করলে যে লাল ঘরটা ভুতুড়ে? আমি বললাম, হ্যাঁ। তাহলে তুমি কি দেখেছো সেখানে? কি দেখেছো? বলো বলো, কার ভূত তুমি দেখলে? ভূতটা কি বৃদ্ধ আর বা ডিউকের, অথবা সেই কাউন্ট পত্নীর? বলো। আমি বললাম, কোনো ভূতই আমি দেখিনি। আসলে কোনো ভূতই নেই ওই ঘরে। আছে শুধু ভয়। এই ভয়ই মরণশীল মানুষের মনকে আচ্ছন্ন করে রাখে বিপদের মুখে। এমনকি অনেক সময় মৃত্যুর মুখে ঠেলে দেয় মানুষকে। এই ভয় কেউ দেখতে পায় না চোখে, কেউ শব্দ শুনতে পায় না কানে, কোনো যুক্তি মানতে চায় না মনে। এই ভয় বারান্দা থেকেই আমার সাথী হয়ে ঘরের উত্তর প্রান্তে গিয়েছিল আমারই সঙ্গে। এই ভয়ের সঙ্গেই সংগ্রাম করি আমি অন্ধকার লাল ঘরে। আমার কথা শুনে দ্বিতীয় বৃদ্ধ বলল, আমরাও কোনো ভূত দেখিনি এ বাড়িতে, শুধু ভয়ে আমরা কোনোদিনও ওই লাল ঘরে ঢুকিনি। শেষ হলো আজকের নিবেদন, লাল ঘর, দ্য রেড রুম। কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। বাস্তবের আড়ালেতে যেমন সত্যি ভৌতিক ঘটনা আসতো ঠিক তেমনভাবেই আসতে থাকবে, সাথে আসবে আরও বিভিন্ন রোমহর্ষক ভয়াবহ গল্প। তাহলে বন্ধুরা, চ্যানেলটার সাথে যুক্ত হয়ে আগামী দিনের জন্য প্রস্তুত হয়ে যাও। দেখা হচ্ছে আবার পরের পর্বে নতুন কোনো ভয়ের গল্পর সাথে।